বাংলাদেশের নামকরা সুপারস্টার রুদ্র চৌধুরী মদ খেয়ে নিজের বউকে ইচ্ছে মতো মেরে ফ্লোরে ফেলে রেখেছে। তার বউয়ের অবস্থা খারাপ, মেয়েটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। রুদ্রের সেই দিকে খেয়াল নেই, বউকে মেরে বেডের উপরে উপর হয়ে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ভোরের আলো তখনও সম্পূর্ণভাবে জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করতে পারেনি। নিস্তব্ধতার বুক ছিঁড়ে হঠাৎ এক প্রচণ্ড লাথির অভিঘাতে মেয়েটির নিদ্রা ভঙ্গ হলো। অপ্রস্তুত শরীরটা ধাক্কা খেয়ে কেঁপে উঠল। বুকের ভেতর যেন জমে থাকা ক্লান্তি আর যন্ত্রণা একসাথে জেগে উঠল। চোখ মেলে তাকাতে এসে দেখতে পেল তার সামনে রুদ্র দাঁড়িয়ে। মুখমণ্ডলে বিরক্তির কঠোর ছাপ, চোয়াল শক্ত করে চেপে ধরা, যেন মানবিকতার কোনো চিহ্নই অবশিষ্ট নেই তার চোখে। রুদ্র দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই ফকিন্নির বাচ্চা, এটা কি তোর বাপের বাড়ি যেখানে পড়ে পড়ে বেলা 10টা পর্যন্ত ঘুমাবি? তারপর হঠাৎ বলল, উফস, তবে তুই তো গরিব বাপের বাড়িতেও কাজ করে খেতি, যাক কোনো সমস্যা না। এখনই উঠ, তাড়াতাড়ি আমার জন্য ব্রেকফাস্ট বানাস, আমার শুটিং আছে। কথাগুলো যেন ছুরির ফলার মতো গিয়ে বিঁধল মেয়েটার অন্তরে। তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার শরীর এমনিতেই দুর্বল, অপুষ্টি, অবহেলা আর অবিরাম নির্যাতনে ক্লান্ত। আজ যেন সেই ক্লান্তি চূড়ান্ত সীমায় পৌঁছিয়েছে। হাত পা নাড়াতেও কষ্ট হতো, তবুও বাধ্য মেয়েটি কোনো রকম নিজেকে টেনে তুললো। ধীরে ধীরে কুঁকড়ে যাওয়া শরীরটা নিয়ে সে এগোতে লাগলো ওয়াশরুমের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন তার জন্য এক একটি সংগ্রাম। মেঝের ঠান্ডায় স্পর্শ পায়ে লাগতেই তার শরীর কেঁপে উঠল, তবুও সে থামলো না। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল। ক্লান্ত চোখ, ফ্যাকাশে মুখ আর অব্যক্ত যন্ত্রণায় ভরা এক অসহায় চেহারা, এটাই এখন তার পরিচয়। হঠাৎ তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, ব্যঙ্গাত্মক বেদনা মিশ্রিত। নিজের প্রতিচ্ছবিকে উদ্দেশ্য করে সে আস্তে করে বলল, কিরে দোলা, তুই না ভাবছিলি বিয়ের পরে তোর জীবন বদলে যাবে? সুখের স্বপ্ন দেখছিলি, দেখ কেমন বদলেছে তোর জীবন। আগে সৎ মায়ের হাতে মার খেতি আর এখন স্বামীর হাতে খাস। ঠিক সেই মুহূর্তেই বাহির থেকে রুদ্রের কর্কশ কণ্ঠস্বর আবার ভেসে এলো, নিস্তব্ধতাকে বিদীর্ণ করে। কিরে, তুই কি বের হবি নাকি ওয়াশরুমেই থাকার চিন্তা ভাবনা করেছিস? কণ্ঠের ভয়ঙ্কর কঠোরতা দোলার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে আর এক মুহূর্ত দেরি করার সাহস পেল না। তাড়াহুড়ো করে কোনো রকমে নিজেকে গুছিয়ে নিল, যদিও গুছিয়ে নেওয়া শব্দটি তার বর্তমান অবস্থার সাথে একেবারেই বেমানান। চোখের কোণে জমে থাকা জলটুকুও মুছতে ভুলে গেল সে। আজকের নামাজটা পড়া হয়নি, এই বোধটা তার অন্তরের গভীরে কাটার মতো বিঁধে রইল। বহুদিনের অভ্যেস সংকটের মাঝেও সে কখনো নামাজ ছাড়েনি। আজ শরীরের অবসন্নতা আর মানসিক বিপর্যয়ে তা সম্ভব হয়নি। একবার মনে হলো এখনই পড়ে নেবে, কিন্তু পরক্ষণেই রুদ্রের ভয়ে সে সেই ভাবটাকে গিলে ফেলল। তার ইচ্ছেগুলো এখন আর তার নিজের নয়, সবই যেন ভয়ের শিকলে বন্দী। ধীরে ধীরে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে সে নিচে নামলো। প্রতিটি ধাপ যেন তার কাছে অসহনীয় ভার হয়ে উঠছিল। অবশেষে সে পৌঁছলো কিচেনে, এই বিশাল অট্টালিকার সবচেয়ে নির্জন অথচ সবচেয়ে ব্যস্ত স্থান। প্রথম দিন যখন সে এই বাড়িতে পা রেখেছিল তখন চারপাশে অনেক গৃহকর্মী ছিল। রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুর জন্য আলাদা লোক। কিন্তু দোলার আগমনের পর হঠাৎ করেই সবকিছু বদলে গেল। একে একে সবাইকে সরিয়ে দেওয়া হলো, শুধু তাকে রেখে। যেন এই বিশাল বাড়িটা এখন এক নিষ্ঠুর পরীক্ষাগার। আর দোলা সেই পরীক্ষার একমাত্র বিষয়। তার অপরাধ কি? সে কি নিজের ইচ্ছায় এই বিয়ে করেছিল? না, পরিস্থিতির নির্মম চাপে পড়ে তাকে এই সম্পর্কে আবদ্ধ হতে হয়েছে। অথচ রুদ্রের চোখে সে একমাত্র স্বার্থপর, যে নাকি টাকার লোভে তাকে বিয়ে করেছে। এই ভুল ধারণাটাই যেন প্রতিদিন নতুন করে শাস্তি হয়ে ফিরে আসে তার জীবনে। ভাবনার গভীরে ডুবে থেকেও দোলা থেমে থাকেনি। অভ্যাসবশত নিঃশব্দে সে কাজ শুরু করলো। হাত কাঁপছিল, শরীর ভারী লাগছিল, তবুও সে পাউরুটি টোস্ট করলো, চা বানালো, যেন নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। সবকিছু প্রস্তুত হলে সে সেগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো অত্যন্ত যত্ন সহকারে। কিছুক্ষণ পর রুদ্র এলো। প্রতিদিনের মতোই সে নিজের জগতে ডুবে, হাতে মোবাইল ফোন, আঙ্গুলগুলো দ্রুত স্ক্রিনে চলমান। চারপাশের কোনো কিছুতেই তার দৃষ্টি নেই, যেন দোলার অস্তিত্বও তার কাছে তুচ্ছ। সে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়ল, ঠিক যেন এই বাড়ির সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণে, আর দোলা কেবল সেই নিয়ন্ত্রণের এক নিঃশব্দ ক্লান্ত প্রতিচ্ছবি। রুদ্র টেবিলে বসেই যান্ত্রিক ভঙ্গিতে খাওয়া শুরু করেছিল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি থমকে গেল। খাবারের উপর পড়ে থাকা একটি সূক্ষ্ম চুল যেন তার সমস্ত ধৈর্যের সীমা অতিক্রম করলো। মুহূর্তের মধ্যেই তার মুখমণ্ডল বিকৃত হয়ে উঠল ক্রোধে, চোখে জল উঠে অগ্নিশিখার মতো তীব্রতা। পরক্ষণে সে হঠাৎ দাঁড়িয়ে উঠে বজ্র গতিতে দোলার দিকে এগিয়ে এলো, আর কোনো পূর্বাভাস ছাড়াই ঠাস করে এক চর বসিয়ে দিল তার গালে। আকস্মিক আঘাতে দোলা স্তব্ধ হয়ে গেল, তার চোখ বিস্ফোরিত, মুখে নিঃশব্দ বিস্ময়। সে যেন বুঝতেই পারছে না ঠিক কি অপরাধে এই শাস্তি। রুদ্র দাঁত চেপে বিষাক্ত কণ্ঠে বলে উঠল, তোকে কি খেতে থাকতে দিই এমনি এমনি? এইসব কি? খাবারের মধ্যে চুল এলো কিভাবে? দোলা কাঁপা কণ্ঠে বলার চেষ্টা করলো, আমি কি করলাম? শুধু শুধু কেন আমাকে মারছেন? আমি কি ইচ্ছে করে চুল দিয়েছি? এই প্রশ্নটুকুই যেন রুদ্রের ক্রোধে আরো ঘৃতাহুতি দিল। তার চোখে রক্তিম ছায়া নেমে এলো। সামনে রাখা গরম চায়ের কাপটি হঠাৎই সে
তুলে নিয়ে দোলার মুখের দিকে ছুঁড়ে মারলো। গরম তরল মুখে লাগতেই দোলা তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার দুই হাত দ্রুত মুখের দিকে চলে গেল, যেন সেই দহন কিছুটা হলেও প্রশমিত করতে চায়। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, যন্ত্রণার, অপমানের আর অসহায়তার সম্মিলিত প্রকাশ। সে কোনো রকমে নিজেকে সামলে কিচেনের দিকে সরে যেতে চাইছিল, কিন্তু রুদ্র হঠাৎ তার হাত শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠে তাচ্ছিল্য আর রাগের মিশ্রণ। আমার মুখে মুখে তর্ক করিস? একে তো খাবারের মধ্যে চুল দিয়েছিস, সারা দিনের মোটটাই সকালে নষ্ট করে দিলে। তুই আসলেই একটা অলক্ষী। শেষ কথাটির সঙ্গে সঙ্গে সে দোলাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দোলা ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। শরীরের ব্যথার থেকেও যেন আত্মার ক্ষতটাই গভীরতর হয়ে উঠল। রুদ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বিরক্ত উত্তেজিত পদক্ষেপে গট গট করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল, যেন পেছনে ফেলে যাওয়া মানুষটির কোনো অস্তিত্বই নেই তার কাছে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। বিশাল বাড়ির মধ্যে দোলা একা মেঝেতে নিথর বসে, তার মুখে দহন, শরীরে ব্যথা, কিন্তু সেই সবকিছুই যেন তুচ্ছ হয়ে গেছে রুদ্রের বলা কথাগুলোর মাঝে। প্রতিটি শব্দ তার অন্তরের গভীরে গিয়ে আঘাত করছে। বারবার প্রতিধ্বনিত হচ্ছে অলক্ষী, অলক্ষী। ঠিক সেই সময় নিঃশব্দে একটি ছোট্ট বিড়াল এসে তার কোলে উঠে বসলো। অদ্ভুত এক স্নিগ্ধ স্পর্শে দোলা যেন চমকে উঠল। কাঁপতে থাকা হাতে সে বিড়ালটিকে আলতো করে জড়িয়ে ধরল, যেন এই ক্ষুদ্র প্রাণীটিই তার একমাত্র আশ্রয়। কণ্ঠ ভেঙে আসা স্বরে সে ফিসফিস করে বলল, তুই ছাড়া আর আমার কেউ নেই মিমি, সবাই আমার পর। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু বিড়ালের নরম লোমে মিশে গেল, আর সেই নিঃশব্দ মুহূর্তেই দোলার সমস্ত বেদনা যেন এক অব্যক্ত আর্তনাদ হয়ে চারিপাশে ছড়িয়ে পড়ল। দোলার কাপা কণ্ঠে উচ্চারিত কথাগুলো যেন নিস্তব্ধতার ভেতর দীর্ঘশ্বাস হয়ে মিলিয়ে যাচ্ছিল। তার বুকে জমে থাকা অব্যক্ত বেদনাগুলো ধীরে ধীরে শব্দে রূপ নিচ্ছিল, নিঃসঙ্গতার এক নীরব স্বীকারোক্তি। তার কোলে আশ্রয় নেওয়া ছোট্ট বিড়ালটি মিমি হঠাৎই মৃদুস্বরে মিউ মিউ করে উঠল। সেই ক্ষীণ শব্দটুকু যেন আশ্চর্যজনকভাবে মানবিক হয়ে উঠল, যেন সে তার মালিকের অন্তর্নির যন্ত্রণা অনুধাবন করতে পারছে। দোলা বিস্মিত দৃষ্টিতে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর তার ঠোঁটে এক বিষণ্ণ ক্লান্ত হাসির রেখা ফুটে উঠল। আস্তে করে সে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিল, কণ্ঠ আরো নরম হয়ে এলো। বলতো মিমি, আমার সাথে কেন এমন হয়? আমি কি এতটাই অযোগ্য, এতটাই অপ্রিয়? তার কণ্ঠে অভিযোগের চেয়ে বেশি ছিল ক্লান্তি, এক দীর্ঘ সহিষ্ণুতার অবসান। কিছুক্ষণ থেমে আবার বলল, আচ্ছা মিমি, আমার কপালে কি কোনোদিন সুখ লেখা ছিল না? মিমি কোনো উত্তর দিল না, দিতেও পারে না। সে শুধু তার উজ্জ্বল ছোট্ট চোখ দুটো তুলে তাকিয়ে রইল দোলার মুখের দিকে, কিন্তু সেই দৃষ্টির গভীরে যেন এক ধরনের মমতা লুকিয়েছিল, এক নীরব সঙ্গদান যা শব্দের চেয়েও গভীর। দোলা অনুভব করলো এই ছোট্ট প্রাণীটি হয়তো তার কথার অর্থ বুঝতে পারে না, কিন্তু তার কষ্টটা ঠিকই টের পাচ্ছে। মানুষের ভিড়ে যেখানে সে একেবারে একা, সেখানে এই নির্বাক সঙ্গীটিই যেন তার একমাত্র শ্রোতা, একমাত্র আপন। ধীরে ধীরে দোলা মিমিকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তার গাল ভিজে উঠল অশ্রু জলে, আর সেই অশ্রু গিয়ে মিশল মিমির নরম লোমে। মিমিও যেন সাড়া দিল, নিজেকে আরো গুটিয়ে নিল দোলার বুকে, যেন বলতে চাইছে আমি আছি। সেই মুহূর্তে দোলা আর মিমি দুটি ভিন্ন অস্তিত্ব একই বেদনায়, একই নিঃসঙ্গতায় মিশে গেল। মানুষ আর প্রাণীর সীমারেখা যেন বিলীন হয়ে গেল সেই নিঃশব্দ আবেগের বন্ধনে। বিশাল নির্জন বাড়িটির মাঝে তারা দুজন একসাথে বসে রইল, একজন বলছে আর একজন নিঃশব্দে শুনছে, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে গভীর ভাষা হয়ে উঠল। সকাল গড়িয়ে তখন প্রখর দিনের আলো, ব্যস্ত শুটিং সেটে, চারপাশে কোলাহল, ক্যামেরার আলো, পরিচালকের নির্দেশ, সহকারীদের ছুটোছুটি, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। সেই বিশৃঙ্খলার মধ্যেই প্রবেশ করল রুদ্র, স্বভাবসিদ্ধ গম্ভীরতা আর বিরক্তির আবরণে আবৃত। সে এই গল্পের প্রধান চরিত্র, সবার দৃষ্টি তার দিকেই নিবদ্ধ থাকার কথা, কিন্তু আজ তার মুখের গাঢ় ছায়া যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। অন্তর্নীল অশান্তি তার চোখে মুখে স্পষ্ট। ঠিক তখনই যেন পূর্ব পরিকল্পিত ভঙ্গিতে টিনা এসে তার সামনে দাঁড়ালো। গল্পের হিরোইন, পরিপাটি সাজ, আত্মবিশ্বাসী ভঙ্গি আর ঠোঁটে এক কৃত্রিম মাধুর্যের হাসি, সব মিলিয়ে সে যেন নিজের উপস্থিতিকে জোরালো করে তুলতে চায়। রুদ্রের খুব কাছাকাছি এসে প্রায় তার ব্যক্তিগত পরিসর ভেঙে টিনা ন্যাকামি মেশানো কোমল কণ্ঠে বলল, রুদ্র বেবি, আজকেও কি তোমার ওই বাজে ওয়াইফাইটার জন্য তুমি মন খারাপ করে এসেছো? কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে তার চোখে এক অদ্ভুত কৌতুকের ঝিলিক ফুটে উঠল, যেন অন্যের দুঃখ তার কাছে এক প্রকার বিনোদন। রুদ্র বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। প্লিজ টিনা, ওর নাম আর সামনে এনো না, ওর কথা শুনলেই রাগ ওঠে আমার। এই নিষেধাজ্ঞায় যেন টিনার জন্য এক সুযোগ হয়ে দাঁড়ালো। সে আরো একটু কাছে সরে এলো, কণ্ঠে কৃত্রিম সহানুভূতির আবরণ টেনে বলল, তুমি চিন্তা করো না রুদ্র, আমি তো আছি। খুব তাড়াতাড়ি তোমার এই ফালতু ছোটলোক ওয়াইফটাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবো। তার কথায় যেন বিষ মিশেছিল, মৃদু হাসির আড়ালে লুকিয়ে থাকা এক নির্মম অভিপ্রায়। রুদ্র কিছুটা অস্থির হয়ে বলল, প্লিজ এটা তাড়াতাড়ি করো, ওকে দেখলেই আমার বিরক্ত লাগে। অসহ্যকর একটা মেয়ে, এত অত্যাচার করি, এত কথা শোনাই, তবুও যায় না, মনে হয় গন্ডারের চামড়া। তার কণ্ঠে বিরক্তির সাথে সাথে এক ধরনের নিষ্ঠুর ক্লান্তিও মিশেছিল, যেন সে নিজেরই তৈরি করা এক অমানবিকতার
যেন সে নিজেরই তৈরি এক অমানবিকতার জালে আটকে গেছে। টিনা বাঁকা হেসে মাথা নাড়ল, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। অবশ্যই রুদ্র বেবি, আমি তো আছি, কোনো টেনশন নেই। কালকেই আমি তোমাদের বাসায় যাব। ওই মেয়েটাকে তোমার জীবন থেকে আউট করার একটা ব্যবস্থা করব। তার কথাগুলো ছিল ঠান্ডা হিসেবি, যেন কারো জীবন ভেঙে দেওয়া তার কাছে নিছক এক পরিকল্পনা মাত্র। শুটিং সেটের কোলাহলের মাঝেও এই কথোপকথন যেন এক অশুভ পূর্বাভাস হয়ে বাতাসে ভেসে রইল, এক নিরপরাধ জীবনের ওপর আসন্ন ঝড়ের সংকেত। রাত্রি ধীরে ধীরে তার গভীরতা বিস্তার করেছে। অট্টালিকার প্রতিটি প্রান্তে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন চারপাশের দেওয়ালগুলোও নীরবে কোনো অনুচ্চারিত কাহিনী বহন করে চলেছে। সেই নীরবতার মাঝেই দোলা প্রতিদিনের মতো আজও বসে আছে অপেক্ষায়, এক অনিবার্য তবুও ভীতিকর প্রত্যাবর্তনের প্রতীক্ষা। সে জানে রুদ্র ফিরলে হয়তো তাকে তিরস্কারের ঝড়ে বিদ্ধ করবে, নয়তো নীরব নিষ্ঠুরতায় আঘাত হানবে তার উপর। তবুও এই অপেক্ষা, এই অভ্যেস সে ভাঙতে পারে না। যেন এই প্রতীক্ষায় তার জীবনের একমাত্র নিয়তি। হঠাৎ করেই বাড়ির নিচে গাড়ির শব্দ ভেসে এলো। দোলার বুকের ভেতরটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ব্যালকনিতে গিয়ে নিচে তাকালো। রুদ্র ফিরে এসেছে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত নিচে নেমে এলো। দরজার কাছে এসে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। অজানা আশঙ্কায় বুক ভারী হয়ে উঠছে। তারপর নিজেকে সামলে নিয়ে দরজাটি খুলে দিল। রুদ্র ভেতরে প্রবেশ করলো, কিন্তু আজ তার মধ্যে কোনো মাতলামির চিহ্ন নেই। সে ড্রিঙ্কস করে আসেনি, তবুও তার মুখের গম্ভীরতা আর নির্লিপ্ততা আগের মতোই কঠোর। দোলার দিকে একবারও না তাকিয়ে যেন তার অস্তিত্বই অপ্রাসঙ্গিক। রুদ্র সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দোলা কিছুক্ষণ দরজার কাছে নিথর দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজাটি বন্ধ করে গুটি গুটি পায়ে সে উপরে রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই সে দেখতে পেল রুদ্র ইতিমধ্যে ওয়াশরুমে ঢুকে গেছে। ভেতর থেকে জলের শব্দ ভেসে আসছে। সেই শব্দ যেন নিস্তব্ধ রুমের একমাত্র জীবন্ত সুর। দোলা থেমে গেল। তার মনে এক অদ্ভুত দোটানা, সে কি খাবার আনবে নাকি অপেক্ষা করবে। রুদ্র কখনো বাইরে খেয়ে আসে, কখনো বাড়িতে খায়। তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আর ভুল সময়ে কিছু করলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা দোলা খুব ভালো করেই জানে। অতএব সে কোনো ঝুঁকি নিল না। চুপচাপ গিয়ে বেডের এক কোণে বসে পড়লো। তার ভঙ্গিতে ছিল এক ধরনের সংকোচ, এক নিঃশব্দ ভয়, যেন সে নিজের অস্তিত্বকেও আড়াল করতে চায়। তার দৃষ্টি নিবদ্ধ রইল ওয়াশরুমের দরজার দিকে। সে অপেক্ষা করতে লাগলো রুদ্র বের হবে। তারপর সে সাবধানে জিজ্ঞাসা করবে খাবার আনবে কিনা। সময় যেন ধীর হয়ে গেল। প্রতিটি মুহূর্ত দীর্ঘতর ভারী। আর সেই নীরব অপেক্ষার ভেতর দোলা যেন আরও একটু করে নিজেকে গুটিয়ে নিল এক অনিশ্চিত জীবনের ছায়ায়। প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুমের দরজা খুলে রুদ্র বাইরে এলো। ভেজা চুল, অন্যমনস্ক দৃষ্টি। তার উপস্থিতিতে রুমের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। দোলা যে এতক্ষণ বেডের এক কোণে সংকুচিত হয়ে বসেছিল, তাকে দেখা মাত্রই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তার চলাফেরায় ছিল এক অদ্ভুত তাড়াহুড়ো, ভয় আর কর্তব্যের মিশ্র প্রতিফলন। সামান্য ইতস্তত করে সে নরম স্বরে বলল, আপনার জন্য আমি কি খাবার নিয়ে আসবো? রুদ্র বিরক্তিহীন অথচ শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ তাড়াতাড়ি যা, আমার খিদে পেয়েছে। দোলা মাথা নাড়লো, আর কোনো কথা না বলে দ্রুত নিচে নেমে গেল। তার পায়ের শব্দও যেন নিঃশব্দ হয়ে গিয়েছিল, অভ্যেসবশত কিংবা ভয়ের চাপে। কিছুক্ষণের মধ্যেই সে ট্রেতে করে খাবার নিয়ে ফিরে এলো। রুমে ঢুকেই দেখলো রুদ্র সোফায় বসে আছে, চোখে একরকম নিরাশক্তি। দোলা ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের ওপর খাবার সাজিয়ে দিল। রুদ্র খাবারের দিকে তাকিয়ে হঠাৎ ঠান্ডা স্বরে বলে উঠল, এবার তো আর চুল নেই তাই না? না হলে তোর কিন্তু খবর আছে। দোলা মৃদু স্বরে জবাব দিল, না নেই। রুদ্র আর কিছু না বলে খেতে শুরু করলো। কিছুক্ষণ নীরবতা, শুধু চামচের ক্ষীণ শব্দ আর দোলার দম বন্ধ করে রাখা নিঃশ্বাস। হঠাৎই রুদ্র যেন অনায়াসী ভঙ্গিতে বলে উঠল, তোকে একটা কথা বলি শোন, ডিভোর্স দিয়ে দিই, তোকে এত টাকা দেবো যা তুই সারা জীবনেও দেখিসনি, ভালো করে জীবন কাটাতে পারবি। আমার লাইফে এভাবে পড়ে থাকিস না, তোকে আমার সহ্য হয় না। কথাগুলো ছিল নির্দয়, কৃত্রিম, নির্লিপ্ততায় মোড়া, যেন কারো জীবনের বন্ধন ছিন্ন করা তার কাছে নিছক এক পার্থিব লেনদেন। এই কথা শুনে দোলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো কেউ যেন তার অস্তিত্বটাকে প্রশ্নবিদ্ধ করে দিল। চোখে এক মুহূর্তের জন্য জল এসে জমল, কিন্তু সে তা গোপন করলো। ঠোঁটে ফুটে উঠল এক তাচ্ছিল্যের ম্লান হাসি, যন্ত্রণার আড়ালে লুকানো এক নিঃশব্দ প্রতিবাদ। তারপর ধীর স্থির কণ্ঠে সে বলল, ডিভোর্স, এই শব্দটা আমাদের মতো গরিব মানুষের কাছে কি শুধু সিনেমার ডায়লগ জানেন? আমরা এসব শুধু পর্দায় দেখি, বাস্তব জীবনে নয়। আমাদের জীবনে তো সবকিছু সহ্য করাই নিয়তি। একটু থেমে সে আরো কাছে এগিয়ে এলো, কণ্ঠে এবার অসহায়তার স্পষ্ট ছায়া। আপনি আমাকে ডিভোর্স দিতে চান কেন? আমি তো আপনার সব কথা শুনে কোথাও যাই না, কোনো প্রতিবাদ করি না, আপনি মারলেও চুপ করে থাকি, তাহলে কেন? তার গলা ধীরে ধীরে কেঁপে উঠল, কিন্তু সে থামলো না। আপনি চাইলে আমাকে এভাবেই রেখে দিন। আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান তাতেও আমি বাধা দেব না, কিন্তু দয়া করে আমাকে ডিভোর্স দেবেন না। শেষ কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভেঙে এলো, চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। আমি এতিম, আমার মা নেই এই বাড়িতেই। আমি এক মুঠো অন্যের জন্য পড়ে আছি। এটুকুও যদি কেড়ে নেন আমি কোথায় যাব? অন্য কোথাও আমি থাকতে পারবো না। আমি এই পৃথিবীটাকেই চিনি না। তার প্রতিটি শব্দে ছিল গভীর ভয়, অনিশ্চয়তা আর বেঁচে থাকায় মরিয়া আকুতি। রুমের বাতাস যেন জমে গেল। একদিকে রুদ্রের নির্দয় বাস্তবতা, অন্যদিকে দোলার অসহায় অস্তিত্ব। দুটির সংঘর্ষে সৃষ্টি হলো এক নিঃশব্দ তীব্র শূন্যতা।